এর আগের লেকচারে আমরা লিমিট কি সেই সম্বন্ধে আলোচনা করেছি। তো সেখানে আমি গ্রাফের মাধ্যমে তোমাদের বুঝিয়েছি যে লিমিট আমরা কেন প্রয়োগ করি বা কখন প্রয়োগ করে থাকি। তো এই লেকচারে আমরা লিমিট সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমি তোমাদের নিয়ম বেসিসে বেশ কিছু অঙ্ক দেখাচ্ছি, তার রেসপেক্টে কিছু কাজ দেব, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। তো লিমিট করার আগে লিমিটের জন্য যে সমস্ত সূত্রগুলো দরকার সেই সমস্ত জিনিস আমি তোমাদের আগে আলোচনা করে নিই। আচ্ছা, প্রথমে কিছু আমি লিমিটের প্রপার্টিস আলোচনা করছি। আচ্ছা, ভালো মতো বুঝবে। দেখো, যদি আমরা এইভাবে প্রকাশ করি, আচ্ছা আমি লিমিটকে শর্টকাটে এলটি লিখছি, তোমরা এলআইএম লিখবে। এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান সমান এল হয়। তো এই কথার মানে আমরা জেনেছি যে যদি এক্স এর দিকে টেন্স করে তবে এফ অফ এক্স এল এর দিকে টেন্স করবে। তো এটা আমরা থিওরির সাহায্যে দেখেছি যে এই আকার দ্বারা এই জিনিসটা বোঝানো হয়। তো দ্বিতীয় ধর্ম কি বলছে বা প্রপার্টিস কি বলছে, মনে করো আমি একটা কনস্ট্যান্টের লিমিট বের করছি, কনস্ট্যান্টের সি, মানে এক কথায় সেই ফাংশনটা আমি কনস্ট্যান্ট ফাংশন নিয়েছি। আমি পাশে লিখে দিচ্ছি যেখানে কি নেওয়া হয়েছে, সেই ফাংশনটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে। তো কোনো কনস্ট্যান্টের যদি আমরা লিমিট বের করি, সেটা যে কোনো বিন্দুতে যদি বের করি, সেই কনস্ট্যান্টের লিমিট সেই কনস্ট্যান্টটাই পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর বলছে লিমিট যদি এইভাবে প্রকাশ করা থাকে, দুটো ফাংশন ধরো এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, বলছে আমরা যদি চাই তাহলে এই লিমিটটাকে ব্রেক করতে পারি। কিভাবে? একবার এফ অফ এক্স এর লিমিট দিলাম, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, একবার সেই লিমিটটা জিএক্স ফাংশনটাকে দিলাম। ক্লিয়ার? তার মানে এইভাবে ব্রেক আমরা যোগের ক্ষেত্রেও করতে পারি, বিয়োগের ক্ষেত্রে করতে পারি। 3 নম্বর, সরি 3 হয়ে গেছে, 4 নম্বর। লিমিট এক্স টেন্স টু এ যদি দুটো ফাংশন গুণে থাকে, বলছে তাহলে আমরা গুণে থাকলেও এই লিমিটটাকে ব্রেক করতে পারি। কিরকম? একবার এফ অফ এক্স এর লিমিট ইন্টু আরেকবার জি অফ এক্স এর লিমিট। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি বলছে এইভাবে যদি দুটো ফাংশন ভাগে থাকে তাহলেও সেই লিমিটটাকে আমরা এইভাবে ভাগে ব্রেক করতে পারি। হ্যাঁ, আচ্ছা এইটা কিন্তু এফ আছে। হ্যাঁ, আচ্ছা নিচে কত আছে? লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, তবে শর্ত একটাই, ঠিক আছে, লিমিট জি অফ এক্স টেন্স টু এ এইটা জিরো হওয়া যাবে না। তার মানে জি এক্স এর লিমিটটা, সেটা আমি যে কোনো বিন্দুতেই বের করি না কেন, জিরো হওয়া যাবে না। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আপাতত এই প্রপার্টিটুকু আমাদের জানলে যথেষ্ট। আচ্ছা, আরেকটা আমি তোমাদের বলে দিই, যদি এই রকম থাকতো লিমিট
x টেন্স টু a c f অফ x বলছে এইরকম যদি কনস্ট্যান্ট আর ফাংশন গুণে থাকে তাহলে বলছে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বের করতে পারি আর লিমিটটা সেই ফাংশনে চালাতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখানে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। ধরো আমি কখনো বললাম লিমিট h টেন্স টু a, কি দিলাম? h টেন্স টু a, h, হ্যাঁ, আর এখানে দিলাম h ইন্টু এক্স। তাহলে তোমার মনে প্রশ্ন আসা উচিত যে এইখান থেকে বাইরে কে বেরাবে, h না x? মনে রাখবে এইখানে লিমিট কার উপর চালিয়েছি আমি? h এর উপর, তাই না? তাহলে এইচটা এখানে ফাংশন হিসেবে ট্রিট হবে। তার মানে এক্সটা কিন্তু যদিও আমরা ভ্যারিয়েবল হিসেবে জানি কিন্তু এখানে এক্সটা কনস্ট্যান্ট হিসেবে কাজ হবে। কেন? কারণ লিমিটটা কার উপর চলেছে? এইচ এর উপর। তাহলে এই ক্ষেত্রে এইচটা আমার কাছে ফাংশন, তাহলে আমি কনস্ট্যান্টটাকে বাইরে বের করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সটাকে বাইরে বের করতে পারবো। তাহলে ভিতরে কে থাকবে? এইচ। ক্লিয়ার? তাহলে কি করে বুঝবে কোনটা কনস্ট্যান্ট কোনটা ফাংশন? এই যে লিমিট কার উপর চলছে সেটা দেখলেই বুঝে যাবে। আচ্ছা, 6 নম্বর হলো 7 নম্বর। আচ্ছা, যদি এইরকম থাকে লিমিট x টেন্স টু a c f অফ x প্লাস মাইনাসও হতে পারে g অফ x, এটাকে আমরা কি করতে পারি? দেখো, প্রথমে যদি আমরা যোগ বিয়োগের প্রপার্টিটা লক্ষ্য করি, এটাকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি কিভাবে? লিমিট x টেন্স টু a c f অফ x প্লাস মাইনাস লিমিট x টেন্স টু a g অফ x। আচ্ছা, আমরা তো আরেকটা প্রপার্টি শিখেছি কি, যে এরকম কনস্ট্যান্ট আর ফাংশন যদি থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়। এখানে কত হবে? লিমিট x টেন্স টু a f অফ x প্লাস কত হবে? লিমিট x টেন্স টু a g অফ x। তো আপাতত এই কটা আমাদের প্রয়োজনীয় সূত্র। ক্লিয়ার? সূত্র ঠিক না, প্রয়োজনীয় ধর্ম বা প্রপার্টিস বলতে পারো। তো কিছু সূত্র আমরা শিখবো, সেই জিনিসগুলো আমি আলোচনা করবো যদিও বা, তবে এইটুকু আমি আরেকবার আলোচনা করে দিই তোমাদের কাছে যে কি কি শিখলাম। আচ্ছা, প্রথম ধর্মটা কি বোঝানোর চেষ্টা করছে, যে কোনো সময় যদি কোনো ফাংশনের লিমিট আমরা এল পাই তাহলে সেইখান থেকে আমরা কি বুঝতে পারবো যে এক্স যদি এ বিন্দুর কাছাকাছি যায় তাহলে এফ এক্সটা কার কাছে যাবে? এল এর কাছাকাছি যাবে। এটা আমরা গ্রাফ থেকে দেখে এসেছি। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে? কোনো কনস্ট্যান্টে যদি আমরা লিমিট করি সেই কনস্ট্যান্ট নিজে হয়, মানে তার লিমিট কনস্ট্যান্টটা সে নিজে হয়। আচ্ছা, 3 নম্বর বলছে আমরা যদি কখনো এরকম 2 বা ততোধিক এর থেকে বেশি ফাংশন থাকতে পারে, যোগ বা বিয়োগে থাকতে পারে, তাহলে বলছে তাহলে আমরা লিমিটটাকে ব্রেক করতে পারি, প্রত্যেকজনকে লিমিট দিতে পারি। দেখো, আলাদা আলাদা করে ব্রেক করেছি। ক্লিয়ার? আচ্ছা, সেম জিনিস আমরা গুণের ক্ষেত্রে করতে পারি, সেম জিনিস ভাগের ক্ষেত্রে করতে পারি, কিন্তু ভাগের সময় লক্ষ্য রাখতে হবে নিচে যে ফাংশনটা থাকবে তার লিমিট 0 হওয়া যাবে না, কারণ নিচে 0 হলে তো নট ডিফাইন হয়ে যাবে। আচ্ছা, যদি কখনো কনস্ট্যান্ট আর ফাংশন গুণে থাকে তাহলে বলছে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বের করতে পারি, শুধু ফাংশনের উপর লিমিট চলে। এবার বুঝবো কি করে কোনটা কনস্ট্যান্ট কোনটা ফাংশন? লিমিট কার উপর চলছে সেটা আমরা দেখব। যদি এক্স এর উপর লিমিট চলে তার মানে এক্সটা কি? ফাংশন। আর এক্স বাদ দিয়ে বাকি যে সমস্ত থাকবে সেগুলো কি আমার কাছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ক্লিয়ার? আচ্ছা, এই সূত্র কি বোঝানোর চেষ্টা করছে? যে এটা আমরা মার্চ করেছি। কোনটা মার্চ করেছি জানো? এই তোমার মার্চ করেছি 6 নম্বর আর 3 নম্বর প্রপার্টিটাকে মার্চ করেছি। যে দেখো, আমি যদি এরকম ভাবে দিই তার মানে তো প্রথমে ভেঙে লিখতে পারি, ভেঙে লেখার পর যদি এরকম আসে তার মানে তো আমি জানি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়। তো এই দুটো প্রপার্টিকে মার্চ করে এটা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের লিমিটের প্রপার্টি। বুঝতে পেরেছো? আপাতত প্রপার্টিসে আর কিছু দরকার নেই। আরেকটা আমি অতিরিক্ত লিখিয়ে দিচ্ছি, কাজে দেবে, ভালো মতো বুঝবে। ধরো কখনো এরকম আমি দিলাম লিমিট এক্স টেন্স টু এ
এফ অফ এক্স টু দি পাওয়ার এন। তারপরে আমি এমন একটা ফাংশনের লিমিট বের করে দিয়েছি যে ফাংশনের পাওয়ারে এন আছে। তো বলছে যদি আমি চাই এটাকে এইভাবে প্রয়োগ করতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তো এইখানে প্রপার্টিসটা কি বলতে চাইছে, যে যদি তোমার ফাংশনের পাওয়ারে কোনো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তো তুমি চাইলে কি করতে পারো, সেই লিমিটটাকে তার ভিতরে নিতে পারো, আর পাওয়ারটা কি তার হোল টু দি পাওয়ারে চলে যাবে। বুঝতে পেরেছো? তো প্রপার্টিসগুলো তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও, কারণ এবার আমি তোমাদের লিমিটের সূত্রগুলো আলোচনা করবো। হ্যাঁ, তো আমি এক ধার থেকে মিটিয়ে দিলাম। তো চলো এবার আমরা লিমিটের যে সূত্র, তো কিছু ইম্পর্টেন্ট আমরা সূত্র মনে রাখবো, যেগুলো আমাদের অঙ্ক করতে সাহায্য করবে। বা বলতে পারো কেউ ইম্পর্টেন্ট লিমিট, যে লিমিটগুলোর দ্বারা আমরা অন্যান্য লিমিটের ভ্যালু বের করব। ক্লিয়ার? চলো, আচ্ছা, এক নাম্বার, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা সমান সমান 1 হয়। ক্লিয়ার? কি বললো, লিমিট সাইন এক্স বাই এক্স সমান সমান 1 হয়। আকারগুলা লক্ষ্য করবে, কারণ এই আকারগুলা দিয়েই কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। তবে এই জায়গাতে মনে রাখবে, যদি কখনো এরকম দেখে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স থাকে, তাহলে নিচে আমাকে এ এক্সই থাকতে হবে, তাহলে তার ভ্যালু কত আসবে? 1। যদিও এই জিনিসগুলো আমরা আলোচনা করব পরবর্তীকালে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এইখানে যেটা থাকবে নিচে কিন্তু সেম জিনিস থাকতে হবে। দেখো সাইন এক্স বাই এক্স, তাই না? এইরকম ফরম্যাটে যদি থাকে তাহলে তার মান আমরা কত লিখতে পারি? 1। আচ্ছা, দ্বিতীয় সূত্র, আচ্ছা দ্বিতীয় সূত্র লক্ষ্য করো, লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, বলছে এরও ভ্যালু কত হয়? 1। ক্লিয়ার? 3 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান 1। আগে আমি তোমাদের সূত্রগুলা লিখে নিই, দিয়ে বলে দেবো কখন কোনটা প্রয়োগ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স, এ বলেছে কি না, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ফর্মুলা হয় লগ ই বেস এ। আমি সব বলে দেবো, এ কি, এ টু দি পাওয়ার এক্স কি, সব বলে দেবো। হ্যাঁ, আপাতত আমি সূত্রগুলো দেখি, দিয়ে বুঝিয়ে দেবো কোন সূত্রে কখন প্রয়োগ করা হয়। আচ্ছা, 5 নম্বর সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেস 1 প্লাস এক্স বাই এক্স সমান সমান 1। কোনো জায়গাতে হয়তো বা ইটা নাও থাকতে পারে, লগ অফ 1 প্লাস এক্স থাকতে পারে। তবে মনে রাখবে, যখন কোনো বেস থাকে না সেটাকে আমরা ই বেস ধরেই চলি, যার জন্য এরো মান কত আসবে? 1। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এন ফর কনস্ট্যান্ট, মাইনাস 1 বাই এক্স, এটা সমান সমান এন। হ্যাঁ, যেখানে এন কি কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, 7, লিমিট
x টেন্স টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই এক্স সমান সমান ই। 8 নাম্বার। আচ্ছা, এটারই রেসিপ্রোকাল ফর্ম। হ্যাঁ, রেসিপ্রোকাল মানে উল্টে দিচ্ছি। দেখো 1 প্লাস 1 বাই এক্স উল্টে দিলাম, উপরেরটা 1 বাই এক্স কে উল্টে দিলে এক্স, আর লিমিটটা এক্স টেন্স টু 0 0 কে উল্টে দিলে ইনফাইনাইট। তাহলে ওরই রেসিপ্রোকাল ফর্ম, এর ভ্যালু কত আসবে? ই। লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a আর n কনস্ট্যান্ট। আচ্ছা, তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এর লিমিটটা কিন্তু এ তে আছে, হ্যাঁ, জিরোতে নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি এক এক করে কখন কোনটা প্রয়োগ করা হয় বা কি করে বুঝবে, খুব ভালো মতো লক্ষ্য করবে। বলছে যদি দেখো ত্রিকোণমিতি দিয়ে কোনো অঙ্ক থাকে, ত্রিকোণমিতি সাইন কস ট্যান এই সমস্ত অঙ্কে এই সূত্রটা প্রয়োগ হয়। আর ট্যানটা নগণ্য। দেখো এই ট্যানটা আসে এই সূত্রটা কাজে লাগিয়েই। আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কেন আসে। পরে অঙ্ক আছে যদিও বা, আমি তাও দেখিয়ে দিচ্ছি আবার ছোট্ট করে। লিমিট x টেন্স টু 0 tan x বাই এক্স। আচ্ছা, ভালো মতো দেখবে, এই ট্যানটাকে আমরা লিখতেই পারি সাইন এক্স বাই কজ এক্স, আর নিচে একটা এক্স ছিল, তাই না? আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0, একটা থাকলো সাইন এক্স বাই কজ এক্স, সরি সাইন এক্স বাই এক্স ইন্টু আর একটা আমি সাইডে করে দিলাম 1 বাই কজ এক্স। আচ্ছা, যদি গুণে থাকে লিমিটটাকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা দিতে পারি গুণে। হ্যাঁ, তাহলে একটা লিমিট চাইলাম এখানে এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আর একটা লিমিট চাইলাম যেখানে কজ আছে, লিমিট এক্স টেন্স টু 0 কজ এক্স। আচ্ছা, দেখো তো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা 1 ইন্টু, আচ্ছা কস, এখানে আমি এক্স এর মান 0 বসালাম, তাহলে কত? কস 0 হলো। কস 0 কত? 1 হয়, আর 1 বাই 1 মানে 1, তাহলে পুরো ভ্যালুটা কত আসলো? 1। তারপরে tan x বাই x এর লিমিট 1ই আসে, কার দ্বারা? ওই sin x এর ফর্মুলা দ্বারাই। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই সূত্রটা কখন প্রয়োগ করব? যখন কোনো অঙ্কে দেখবো বা কোথাও দেখবো আমরা এক্সপোনেনশিয়াল অঙ্ক আছে, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে অঙ্ক আছে, সেখানে আমরা এই প্রপার্টিটা ইউজ করব। তবে এই প্রপার্টি ইউজ করার সময় মনে রাখতে হবে ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে -1 দরকার পড়ে, আর নিচে কি ই এর পাওয়ারে যা থাকবে নিচেও সেম থাকতে হবে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স কাদেরকে বলছে? ই টু দি পাওয়ার এক্স তো এক্সপোনেনশিয়ালদের বলাই, এর নাম কি? এক্সপোনেনশিয়াল। ঠিক আছে। আচ্ছা, আর এ টু দি পাওয়ার এক্স এটাকে বলে এক্সপোনেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স কাদেরকে বলি? বলছে যদি কোনো কনস্ট্যান্টের পাওয়ার এক্স থাকে, 2 এর মাথায় এক্স, 4 এর মাথায় এক্স, 5 এর মাথায় এক্স, সি যদি কনস্ট্যান্ট হয় সি এর মাথায় এক্স, এ যদি কনস্ট্যান্ট হয় এর মাথায় এক্স, আলফা যদি কনস্ট্যান্ট হয় আলফার মাথায় এক্স, তাহলে এইরকম যখনই কনস্ট্যান্টের পাওয়ার এক্স থাকে তাকে আমরা এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করি। ক্লিয়ার? তাহলে যদি কোথাও আমরা 2 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স এই সমস্ত কনস্ট্যান্টের পাওয়ার এক্স দেখি, সেই সমস্ত জায়গাতে আমরা এই এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা ইউজ করি। এখানেও আমাদের সেম -1 দরকার আর নিচে এক্স দরকার, আর এর সূত্র কি? লগ ই বেস এ। তার মানে লগ ই বেস এ, এ মানে কি? যে কনস্ট্যান্টটা আমাদের কাছে থাকবে বা যার পাওয়ারে এই এক্সটা থাকবে সেই কনস্ট্যান্টটা।
ক্লিয়ার? আচ্ছা, এইটা কখন প্রয়োগ করি? যখন আমাদের লগারিদম দিয়ে অঙ্ক থাকে, তবে লগারিদমের মধ্যে 1 প্লাস এক্স থাকতে হবে, ক্লিয়ার? আর ডিভাইডেড বাই এক্স, তাহলে এর ভ্যালু কতই 1। আচ্ছা, তারপরটা দেখো, এই আকারটা কি? এই আকারটা বলছে যদি আমাদের এরকম থাকে 1 প্লাস এক্স, তার পাওয়ারে কোনো একটা কনস্ট্যান্ট থাকে, ভালো মতো আকার বুঝবে। 1 থাকতে হবে প্লাস এক্স। হ্যাঁ, এক্স এর বদলে সব জায়গাতেই কিন্তু অন্য কিছু থাকতে পারে, 2x-ও থাকতে পারে, 3x থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। যেমন এটা দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটাই যে থাকবে তার কোনো মানে নেই। হয়তো আমার কাছে অঙ্ক এরকম থাকতে পারে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স, কিন্তু এটাকে আমরা কি করে সূত্রে নিয়ে যাবো সেটা আমরা তখন দেখবো। শুধু এইটা বোঝার চেষ্টা করো যে এখানে শুধুমাত্র এক্স থাকবে তার কোনো মানে নেই, তবে এইখানে যা থাকবে নিচে আমাকে তাই আনতে হবে। কি করে আনবো সেটা আমাদের ব্যাপার, তাহলে সূত্র পড়বে, আদারওয়াইজ পড়বে না। আচ্ছা, সেরকম জিনিস এইটা বলছি 1 প্লাস এক্স, এক্স এর বদলে অন্য কিছু হতে পারে, 2x 3x 4x, আমার দেখে লাভ নেই। বলছে এর পাওয়ারে কোনো একটা কনস্ট্যান্ট থাকতে হবে -1 আর নিচে এক্স, তার মানে এইখানে যা থাকবে এইখানে তাই থাকতে হবে। বলছে এইরকম আকার হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আচ্ছা, তারপরটা কখন? বলছে এইটা আমরা প্রয়োগ করি যদি ফাংশনের মাথায় ফাংশন থেকে। লক্ষ্য করো, আগের বার কিন্তু 1 প্লাস এক্স এর মাথায় কনস্ট্যান্ট ছিল, কিন্তু এবার কিন্তু 1 প্লাস এক্স এর মাথায় ইনভার্স আছে, তারই মানে 1 বাই এক্স আছে, কনস্ট্যান্ট নাই। তাহলে এই ক্ষেত্রে এর লিমিটিং ভ্যালু আস ই, এর রেসিপ্রোকাল ফর্ম ওইটা, আগের বার ভিতরে এক্স পাওয়ারে 1 বাই এক্স ছিল, আর এবার 1 বাই এক্স ভিতরে পাওয়ার এক্স আছে। তবে লিমিটটা লক্ষ্য করে, আগেরটা কিন্তু জিরোতে ছিল, ইনফিনিট, আগের লিমিটটা জিরোতে ছিল, আর এটা লিমিট কিন্তু ইনফিনিটিতে থাকে, ক্লিয়ার? আচ্ছা, পরের সূত্রটা কখন প্রয়োগ করি? পরের সূত্রটা প্রয়োগ করি যদি আমাদের এরকম কোনো আকার থাকে, এক্স টু দি পাওয়ার ধরো 3/2, তাহলে এমন একটা কনস্ট্যান্ট থাকবে যারও পাওয়ার থাকতে হবে কত, 3/2, আর নিচে কি বলছে, এদের এই 1 পাওয়ারটা থাকতে হবে। 1 পাওয়ার মানে বুঝতে পারছো? আচ্ছা, আর লিমিটিং ভ্যালু বা সরি লিমিট যে পয়েন্টে থাকতে হবে সেটা হলো এইখানে যে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, সেই কনস্ট্যান্টে যাতে আমাদের লিমিট বের করতে দেয়, তাহলেই কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে। কারণ এইখানেই কিন্তু অনেকে ভুল করে। আমি যদি কাউকে এখানে এইরকম দিয়ে দিই, যে প্রশ্ন করি যে এটা কি এই সূত্র পড়বে, অনেকে আকার দেখেই বলে হ্যাঁ পড়বে, কিন্তু পড়বে না। কেন পড়বে না? আকারটা কি বলছে দেখো, এক্স এর পাওয়ারে যা আছে কনস্ট্যান্টের পাওয়ারে তাই থাকতে হবে, আর নিচে তাদের এরকম আকারটা থাকতে হবে, কিন্তু লিমিট করে থাকতে হবে, এই যে এইটাতে লিমিট থাকতে হবে। যদি থাকে তাহলেই সূত্র পড়বে, আদারওয়াইজ কিন্তু সূত্র পড়বে না। এই ভুলটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কি লিমিটের জন্য প্রয়োজনীয় সূত্র দেখলাম। আচ্ছা, তারপরে কি লিমিটের কিছু প্রপার্টিজ দেখলাম। এবার আমরা এক ধার থেকে লিমিটের অঙ্ক দেখবো। হ্যাঁ, তো আমি তোমাদের অঙ্কগুলা কিছু ধাপে ধাপে করাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো আমি রুলস দিয়ে তোমাদের অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? কোন রুলসের ভিত্তিতে কিরকম অঙ্ক থাকতে পারে আমি আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে করাচ্ছি। আচ্ছা, প্রথমে যে আকারটা করব সেই সমস্ত মনে রাখবি এক্সপোনেনশিয়াল ফাংশনের রেসপেক্টে তোমাদের লিমিট করাবো। আর তোমরা সকলে জানো এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে লিমিটের সূত্র কি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান 1। এইটা আমাদের মাথায় রাখতে হবে। চলো আমি এক এক করে অঙ্ক করছি, খুব ভালো মতো লক্ষ্য করবে। ফার্স্ট অঙ্ক, লিমিট x tends to 0 e to the power 4x minus 1 by x। দেখো আমরা জানি ফর্মুলাটাকে যে খুব ভালো মতো লক্ষ্য করি, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর মান 4x আছে, আচ্ছা -1 মিলে গেছে, নিচে এক্স। খুব ভালো মতো যদি লক্ষ্য করো, সূত্র বলে ই এর পাওয়ারে যা থাকবে নিচে তাই থাকতে হবে। এটা কি এখানে আছে? নেই। তাহলে আমরা সলভ করব কি করে, ভালো মতো দেখো। লিমিট x টেন্ডস টু 0 ই এর পাওয়ারে কত আছে, 4x -1। দেখো ই এর পাওয়ার থেকে তো আমরা 4 হটাতে পারবো না, কিন্তু আমরা তো চাইলে নিচে 4 গুণ করতে পারি, মানে সরি নিচে একটা 4 আনতে পারি। আচ্ছা, এই 4টাকে আমি যদি এরকম করে দিই, দেখো তো গুণ করে দিই, তাহলে কি 4টা আমি এক্সট্রা নিলাম? একদম না। 4টা দেখো ব্যালেন্স হয়ে গেছে, কেটে কুটে দেখো সে আগের অবস্থায় পৌঁছে যাবে। কিন্তু এবার আমার লাভ কি হয়েছে জানো, যে সূত্রটা দেখো পুরোপুরি মিলে গেছে।
তো আমরা অনেকে কি করতে পারি, এই সূত্রটা যেহেতু মিলে গেছে, ঠিক আছে, আমরা ডাইরেক্ট না এর ভ্যালু 1 বসিয়ে দিই। তো তোমরা চাইলে 1 বসিয়ে দিতে পারো, এমসিকিউ এর জন্য কোনো অসুবিধা হবে না, উত্তর 4ই আসবে। কিন্তু আমি তোমাদের অ্যাকচুয়াল প্রসেসটা দেখাই যে কি করে ধর্মগুলোকে কাজে লাগিয়ে এই অঙ্কটা করব আমরা। প্রথম কথা, এইটা একটা ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট। তো আমরা জানি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাই, তার লিমিটটা কোথায় চলবে? ফাংশনে চলবে। ক্লিয়ার? আচ্ছা, কেউ যদি মনে করে স্যার এবার কি ডাইরেক্ট 1 লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারো, কিন্তু লেখা উচিত নয়। কেন লেখা উচিত নয় জানো? কারণ ভালো মতো বুঝো, ই এর পাওয়ারে যা আছে লিমিট সেখানেই চলতে হয়। কিন্তু তুমি লক্ষ্য করো ই এর পাওয়ারে 4x আছে, কিন্তু তোমার লিমিট তো x এ চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি জানো, এই 4x-টা মানে যেটাকে আমরা x হিসেবে ট্রিট করছিলাম, অন্য কোনো একটা ভ্যারিয়েবল আমরা ধরে নিই। এটা আমরা ধরে নিচ্ছি যে 4x-টা কার সঙ্গে সমান? z এর সঙ্গে সমান। তো লিমিটটা এবার চেঞ্জ করছে, দেখো x টেন্ডস টু 0 হয়। আচ্ছা, এখানে মান বসাও তো, 4 গুণ 0 সমান সমান z, ইমপ্লাই করবে z এর মান কত? 0। তার মানে বোঝানোর চেষ্টা করছে x যদি 0-র দিকে যায় তবে z কোন দিকে যাবে? z-ও 0-র দিকে যাবে। তাহলে অঙ্কটাকে আমি এখন x থেকে z এ নিয়ে যাবো। হ্যাঁ, তার মানে কোনো রকম কোনো আর x থাকবে না। তাহলে লিমিট অঙ্কটাকে z এ নিয়ে আসছে, তার মানে কত দেখে নিয়েছি আমি, x যদি 0-র দিকে যায় z তবে 0-র দিকে যাবে। আচ্ছা, ই টু দি পাওয়ার 4x মানে কত? z। কেন? এই যে ধরে রেখেছি আমরা -1, আর নিচে কত? z। দেখো তো এবার আমার সূত্রের সঙ্গে পুরোপুরি ভাবে মিলে গেছে কিনা। তার এবার আমি বলতে পারি 4 × 1 = 4। তো পরবর্তী অঙ্কগুলো হয়তো বা আমি এত জেড ফেড ধরে দেখাবো না, আমি তোমাদের একটা দেখিয়ে দিলাম। তো পরবর্তী অঙ্কগুলো তোমরা স্ট্রাকচার বা সূত্রে আনার পর এভাবে করে নেবে। হ্যাঁ, কারণ অনেক অঙ্ক করবো, এত অঙ্ক এত ভেঙে করলে আমাদের সমস্যা হবে। আচ্ছা, আমি মিটিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, এটা 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার px মাইনাস e টু দি পাওয়ার মাইনাস qx ডিভাইডেড বাই x। এবার ভালো মতো বুঝবে। আচ্ছা, এবার যদি আমি কাউকে প্রশ্ন করি ই টু দি পাওয়ার এক্স মানে সে এক্সপোনেনশিয়ালের সূত্র। আচ্ছা, এবার কি সূত্র মিলছে? আগের বার তো প্রায় মিলে গেছিল সবই, শুধু একটা 4 মিলছিল না, 4টার নিচে এক্সট্রা করে আনলাম, দিয়ে বাদ দিলাম, সূত্র চলে আসলো, অঙ্ক হয়ে গেল। কিন্তু এবার কি হবে? না। কেন হবে না জানো? প্রথম কথা, আমি ই এর পাওয়ারে পিএক্স আছে, নিচে একটা পি অ্যাডজাস্ট করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে মাইনাস দরকার পড়ে। কোথাও মাইনাস আছে? নেই। তা আমি মাইনাসটা আনছি কি করে? খুব ভালো মতো লক্ষ্য করো। লিমিট এক্স টেন্ডস টু 0। আচ্ছা, এটাকে আমরা এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার পিএক্স, ইচ্ছা করে -1, এই যেটা মেলানোর জন্য, দিয়ে আবার +1 করলাম যাতে আমার ব্যালেন্স হয়ে যায়, কারণ এক্সট্রা কিছু তো নেওয়া যাবে না। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে আমি না দুটো পার্ট নিচ্ছি, একটা ই টু দি পাওয়ার পিএক্স -1 বাই এক্স, এইটুকুটা একটা আলাদা পার্ট নিলাম। আচ্ছা, আর একটা পার্ট আমি এইটাকে আলাদা করছি, ভালো মতো বুঝবে। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কিউ এক্স আছে, ওটা 9 ভেবো না কেউ, মাইনাস কিউ এক্স বাই এক্স। আর লিমিট আমরা জানি এরকম আলাদা করে ব্রেক করা যায়। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা, এবার যদি আমি কাউকে বলি এইখানে আমার কি দরকার, একটা পি দরকার, পিটাকে ব্যালেন্স করার জন্য একটা এখানে পি গুণ করলাম, তাহলে হয়ে গেল, এটা তো সূত্র পড়ে গেল, কোনো সমস্যা হবে না। তো এবার লক্ষ্য করো, এইটাতে কোনো সমস্যা নেই, তাই আমি ইচ্ছা করে এটা মেলানোর জন্য, কারণ মিলে গেছে তো সব, শুধু এখানে একটা পি দরকার, পিটাকে ব্যালেন্স করার জন্য আমি বাইরে পি গুণ করি আর এখানে পি গুণ করি, একই তো ব্যাপার। আমি দেখো আগের বার ভিতরে গুণ করে বাইরে বের করেছিলাম, এবার একবারে করে দিলাম। আচ্ছা, এই জায়গাটায় বুঝবে, সূত্র আমার ই টু দি পাওয়ার এক্স -1, কিন্তু এখানে দেখো ভালো মতো বুঝবে, সূত্র কি ই টু দি পাওয়ার এক্স -1, কিন্তু এখানে দেখো উল্টো আছে। তাহলে আমাকে কি করতে হবে? ঘোরাতে হবে তো। তো আমরা জানি তো মাইনাস কমন নিলে ঘুরে যায়।
তাহলে মাইনাস কমলো, এটা ঘুরে গেল। এবার বুঝবে এইখানে আমার কি দরকার বলতো, মাইনাস কিউ, কারণ দেখো ই এর পাওয়ারে মাইনাস কিউ এক্স আছে, তাহলে আমি তো এখন মাইনাস কিউ অতিরিক্ত নিলাম, তাহলে মাইনাস কিউটা এখানে গুণ করি আর বাইরে গুণ করি, সেম ব্যাপার, বাইরে জায়গা নেই তাই আমি এখানে করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, পি পি থাকলো। আচ্ছা, এটা যদি জেড ধরো, দেখিয়ে দিচ্ছি কি করে জেড ধরবে, সূত্রের আকার এসছে, তার মানে এই পোর্শন মানে কত, 1 হয়ে যাবে। আচ্ছা, মাইনাস, এই দেখো মাইনাস কিউটা ধ্রুবক, একে বাইরে বের করে দিলাম, তাহলে এখানে যে পোর্শনটা থাকবে সেটা দেখো হুবাহু মিলে গেছে, তার মানে এর ভ্যালু কত হবে, 1। তাহলে পুরো অঙ্কটা কত আসবে, পি মাইনাস প্লাস কিউ, তাহলে অ্যান্সারটা কত আসবে, পি প্লাস কিউ। কি করে করলাম বুঝতে পেরেছো? প্রথমে -1 ছিল না, ইচ্ছা করে -1 আনলাম, -1 এনে সেটাকে ব্যালেন্স করে দিলাম, দুটোকে সেপারেট করে দিলাম, দিয়ে দেখলাম এখানে পি দরকার, পি এক্সট্রা করে এখানে ভাগ করে এখানে গুণ করে দিলাম। তো এখানে দেখলাম একটা সমস্যা আসছে, 1 সামনে চলে আসছে, 1 পরে দরকার, মাইনাস কমনে বের করে দিলাম, এখানে দেখছি মাইনাস কিউ দরকার, এখানে ভাগ করলাম, এখানে গুণ করলাম, ব্যালেন্স হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স। আগের বার দেখো আমি এক্সট্রা করে -1 এনেছিলাম, তার জন্য আমি +1 করেছিলাম, কিন্তু এবার দেখো আমাকে তো ও অলরেডি -2 দিয়ে দিয়েছে, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, একটা -1 এঁকে দিলাম, এটা বিটা এক্স হলো, একটা -1 এঁকে দিলাম, নিচে এক্স। এবার আমি জানি সেপারেট করা যায়, কত হবে, ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স। আচ্ছা, আর একটা পার্ট কত হবে, ওটা আলাদা করে দিই, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স। আচ্ছা, এইখানে মিলাতে গেলে আলফা দরকার, আলফা বাইরে অ্যাডজাস্ট করে দিলাম, এখানে বিটা দরকার, বাইরে বিটা অ্যাডজাস্ট করে দিলাম, দেখো সূত্র পড়ে গেল, আলফা ইন্টু 1 প্লাস বিটা ইন্টু 1, এটার সমান সমান আলফা প্লাস বিটা। আর জেড ধরা তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, জেড ধরে করে নেবে। কোনটাকে জেড ধরবো বলো তো, এইটাকে জেড ধরলাম, এটাকে হয়তো অন্য কিছু ধরলাম, এটাকে দুটোকে আবার জেড ধরে নিই না, আলফা এক্স কে যদি জেড ধরি, এখানে যদি এক্স টেন্স টু 0 চালাই, তাহলে দেখবে জেড টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা কত হবে, আমি এটা করে দেখাচ্ছি তোমাদের, আলফা তো বাইরে ছিলই, লিমিট কত হবে, এক্স না এখন জেড এ কনভার্ট করছি, তাহলে জেড টেন্স টু 0, এটা কত হবে, ই টু দি পাওয়ার জেড -1 বাই জেড হয়ে যাবে। আর এটা যেমন জেড ধরেছি, এটাকে অন্য কিছু ধরো, বিটা এক্স ধরো এম ধরলাম, তো সিমিলারলি সেম মতো হয়ে যাবে, ওটা হয়তো ই টু দি পাওয়ার এম চলে আসবে, -1 বাই এম হবে, আর লিমিট হয়তো এম টেন্স টু 0 হবে। তো এটা আমাদের অলরেডি শেখা, ওই জন্য আমি আর টাইম নষ্ট করছি না। এর পরের অঙ্ক, আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার পার্থক্য দেখতে পাবে, হ্যাঁ, খুব ভালো মতো বুঝবে, কারণ এইখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা এইখানে এসে অনেকে ঘাবড়ে যায়। কি জিনিস খুব ভালো মতো লক্ষ্য করো। আচ্ছা, আগের অঙ্কটা আশা করি তোমরা টুকে নিয়েছো। আচ্ছা, আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কে একটা পার্থক্য তো আছে, আগের অঙ্কে দেখবে আলফা বিটা কথা বলছি না, ওটা তো কনস্ট্যান্ট, ওখানে দেখবে নিচে এক্স ছিল, খুব ভালো মতো লক্ষ্য করবে, কিন্তু এখানে কিন্তু এক্স স্কয়ার আছে। তো কেউ যদি মনে করো স্যার এই অঙ্কটাকে আমি আগের নিয়মে করব, দেখি কি সমস্যায় পড়ি, দেখো আগে না আমাদের সমস্যা দেখতে হয়, আমি যদি তোমাদের বলে দিই তাহলে তোমরা তো হয়তো বুঝে নেবে যে স্যার এই ব্যাপার, আপনি করে দিন, বুঝতে পেরেছি, কিন্তু কেন করলাম সেই সমস্যাটা তোমাকে আগে সম্মুখীন হতে হবে, তাহলে বুঝতে পারবে যে স্যার কেন এইভাবে অঙ্কটা করতে পারবেন না। তো আমি তোমাদের আগে করে দেখাই, দিয়ে বলছি সমস্যা কি পড়বে।
মোটামুটি অনেকের সমস্যা বুঝতে পেরে গেছো আমার যতদূর আইডিয়া। কি সমস্যা ভালো মতো বুঝবে। আমরা জানি যে ই এর পাওয়ারে যদি এক্স থাকে তাহলে নিচে কিন্তু এক্সই দরকার। একটা এক্স তো আমার কাছে অতিরিক্ত থেকে গেল। আচ্ছা বুঝবে, এই পার্টটা আমি করছি না, এটা এটা বুঝতে পারলে ওটা অটোমেটিক বুঝে নেবে। এবার ধরো কেউ মনে হচ্ছে স্যার আমি লিমিট চালাম দুটোতে আলাদা করে, কোনো সমস্যা নেই, চালিয়ে দাও। এর লিমিট নিচে চলবে কারণ এক্স তো নিচে আছে, আর আমরা জানি গুণে ভাগে সবাইকে লিমিট দেওয়া যায়। পাশের পার্টটা করছি না কিন্তু, কারণ এটা দেখে বুঝতে হবে সমস্যাটা কি। এই পোর্শনটা কত হবে 1 ইন্টু নিচে যদি 0 চালাও 1/0 মানে নট ডিফাইন। তার মানে তুমি অঙ্কটাকে এক্সিস্টই করতে পারলে না, লিমিট কিছু তো মিস্টেক করেছো। আর পাশেরটা করে দেখো সেম মতোই সেম সমস্যায় আসবে। কি মিস্টেক করেছি? আগের অঙ্কে এরকম কেন সমস্যা হয়নি? কারণ তখন নিচে এক্স ছিল, এবার এক্স স্কয়ার আছে। তাই এই অঙ্কটাকে আমরা এইভাবে করব, খুব ভালো মতো দেখো কিভাবে। দেখো তো এটাকে আমি এরকম লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/e টু দি পাওয়ার এক্স লেখা যায় -2, আর এটা এক্স স্কয়ার আরামসে লেখা যায়। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0, এটা যদি আমরা লসু করি এর সঙ্গে এর গুণ হবে, জাস্ট লসগু এরকম আসছে এখানে মিলাতো ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার প্লাস 1 -2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স। আশা করি তোমাদের লসগু পসগু শেখানোর কোনো বিষয় নেই, এগুলো তোমরা পারবে। জাস্ট লসগু করেছি আর লসগু করে এইরকম একটা আকার এসছে। উপরেরটাকে যদি কেউ খুব ভালো মতো লক্ষ্য করো, ওটা একটা সূত্র পড়ছে, ভালো দেখো কি সূত্র, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1, আর নিচে যা ছিল তাই আমি রেখে দিলাম। আচ্ছা জায়গা কম তাই আমি এখানে করছি। আচ্ছা ভালো মতো লক্ষ্য করো, উপরে যে সূত্রটা এসছে সেই সূত্রটা হলো a মাইনাস বি তার হোল স্কয়ার। আচ্ছা নিচে কি এসছে এক্স স্কয়ার আর ই টু দি পাওয়ার এক্স, আমি ওটাকে একটু সাইডে করে দিলাম। কেন করলাম রিজন বলছি। কারণ দেখো দুজনের মাথাতেই স্কয়ার আছে, তাহলে আমি আরামসে এই কাজটা করতে পারি, ই টু দি পাওয়ার এক্স -1/x তার হোল স্কয়ার গুণে আছে, তার মানে লিমিটটাকে আমি আলাদা আলাদা দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এদিকে শোনো, এটা যদি লক্ষ্য করো তোমরা ফর্মুলা শিখেছিলাম মনে আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স টু দি পাওয়ার এন, একে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। মনে পড়ছে? তো ওই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করছি, যেহেতু আমি দেখো সূত্র জানি কিন্তু লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1/x সমান 1 হয়। আমি কি এটার ফর্মুলা জানতাম যে প্রয়োগ করব? একদমই না। তাহলে আমি এক কাজ করছি, এইটাকে এরকম লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1/x তার হোল স্কয়ার ইন্টু, আচ্ছা তোমরা সকলে জানো তো লিমিটের ভ্যালু নিচে তখনই বসানো যায় যদি না নিচে 0 আসে। তো আগের অঙ্কে বসাতে পারিনি কারণ নিচে 0 এসেছিল, ওটা নট ডিফাইন হয়ে গেছিল। কিন্তু এই অঙ্কে তো বসাতে পারবো, কারণ দেখো ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়, জানো তো, এটা মানে 1, কোনো সমস্যা নেই, বসিয়ে দিতে পারলাম। আর এটা তো সূত্র জানি আমরা, 1 মাথায় স্কয়ার ইন্টু এখানে 1 আসলো, টোটাল অ্যান্সার 1। তারপরে অঙ্কটা করলাম কি করে বুঝতে পেরেছো? দুটো অঙ্ক সেম, শুধু সামান্য পার্থক্যের জন্য এই অঙ্কটাকে আমাদের একটু অন্যভাবে করতে হলো। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। এবার মানে 5 নম্বর হবে। লিমিট
h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার ডিভাইডেড বাই h। আচ্ছা, কাউকে যদি প্রশ্ন করি যে এইখানে কে কনস্ট্যান্ট কে ফাংশন, তো তোমরা বলবে স্যার এক্স ফাংশন এইচ কনস্ট্যান্ট। খুব ভালো মতো লক্ষ্য করো লিমিট চলেছে কোথায়, এইচে। তাহলে লিমিট যদি এইচে চলে তাহলে এইচটা কিন্তু ফাংশন, বাকি সব কনস্ট্যান্ট, তারপরে এক্স কিন্তু এই অঙ্কের জন্য কনস্ট্যান্ট। আচ্ছা, এই অঙ্কটা করব কি করে, খুব ভালো মতো লক্ষ্য করবে। যদি কেউ মনে করো স্যার এই রকম কি করা যাবে, যেটা আপনি করেছিলেন এর আগে, এক্স প্লাস এইচ তার হোল স্কয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এরকম কি করা যাবে? প্রশ্ন যদি হয় তাহলে উত্তর হবে না। কেন জানো? ওইখানে দেখবে এই পার্টেরও সূত্র পড়েছিল, এই পার্টেরও সূত্র পড়েছিল। বুঝতে পারলে না কি বলার চেষ্টা করলাম? দেখবে এই পার্টটারও যদি ভেঙে লিখি সূত্র পড়বে, কোনো না কোনোভাবে পড়বে, আমি বলছি না কিভাবে পড়বে। আর যদি মনে করো স্যার পরের পার্টটায় কি কোনো সূত্র পড়বে, একদম কোনো সূত্র পড়বে না। কেন পড়বে না জানো? এখানে কিন্তু এইচ ফাংশন, উপরে কিন্তু ই এর পাওয়ারে কোনো রকম কোনো ফাংশন নেই, যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট। কারণ সূত্র পড়তে গেলে তোমাকে এইরকম হতে হবে, ই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ই এর পাওয়ারে এইচ তোমাকে থাকতেই হবে, কারণ লিমিট এইচ এ আছে। সেই কারণে অঙ্কটা ওই আগের অঙ্কের মতো মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে হবে না। তাহলে করব কি করে? লিমিট এইচ টেন্স টু 0, এটাকে আমরা এরকম লিখতে পারি ভেঙে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই এইচ। একটু লক্ষ্য করো, আমি যদি উপর থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করি, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কমন যাবে। আশা করি এইভাবে তোমরা কমন নিতে পারো। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার যদি কমন যায় তাহলে উপরে কত পড়তে হবে, 2xh প্লাস এইচ স্কয়ার মাইনাস 1। এটা কিন্তু কমন নিলাম সূচকের নিয়মে। হ্যাঁ, বুঝতে না পারলে বলবে, অবশ্যই আমি বলে দেবো কি করে নিলাম। আচ্ছা, এবার দেখো এটা তো আমার কাছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এইচ এর লিমিট আছে, এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। পড়ে থাকা হতো লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, এটা লক্ষ্য করো উপরেরটা দেখো এইচ কমন যাচ্ছে, থাকছে কত, 2x প্লাস এইচ মাইনাস ওয়ান বাই এইচ। এবার একটা জিনিস দেখো, আমরা জানি যে ই এর পাওয়ারে যা থাকবে নিচে তাই থাকতে হবে, কিন্তু কই, এখানে তো একটা 2x প্লাস এইচ দরকার। কোনো অসুবিধা নেই, একে ব্যালেন্স করার জন্য এখানে আমরা নিতেই পারি। লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ছিল, বাইরে থাকবেই। লিমিট এইচ টেন্স টু 0, ই টু দি পাওয়ার এইচ 2x প্লাস এইচ মাইনাস ওয়ান বাই এইচ 2x প্লাস এইচ ইন্টু লিমিটটা এইটাকে সেপারেট করে দিলাম। আচ্ছা, ভালো মতো দেখবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার বাইরে ছিল, থাকলো। আচ্ছা, এই পোর্শনটা মানে কত, 1। কেন 1? এই যে সূত্র আকারে মিলে গেছে, তোমরা জেড ধরেও দেখে নিতে পারো। আচ্ছা, এইখানে কি কোনো সূত্র পড়ছে না? তাহলে লিমিট চালিয়ে দিই, কারণ সূত্র না পড়লে কোনো উপায় নেই, লিমিট চালাতেই হবে। নিচে কি জিরো আসবে? না, নট ডিফাইন তো হচ্ছে না, কারণ লিমিটে নিচে জিরো আসে সমস্যা হয়। তাহলে আমি দেখে নিই, এখানে লিমিট চালাই, তাহলে অঙ্ক চলে আসবে। এইচ এর লিমিট 0, তার মানে কত, 2x প্লাস এইচ এর লিমিট 0, কারণ লিমিট তো এইচেই চলবে। তাহলে এইচ এর মান 0 ছিল, বসিয়ে দিলাম। তাহলে টোটাল অ্যান্সারটা কত আসলো, 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এবার নেক্সট কোশ্চেন, 6 নম্বর। প্রশ্নটা বলেছে লিমিট
h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h minus 1 by e টু দি পাওয়ার 3h minus 1। আচ্ছা, এর আগের যে প্রশ্নগুলো করেছিলাম দেখবে ওইখানে না এরকম ভাগে কোনো সূত্র ছিল না। মানে কিরকম ভাগে বলো তো, দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান উপরেও আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান নিচেও আছে। বলছি এই সমস্ত অঙ্ক করার নিয়ম হলো, ভালো করে বুঝবে কি করে করছি। আচ্ছা, অঙ্কটা এইচ এর রেসপেক্টে আছে, যেহেতু ই টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান, নিচে আমার আপাতত আমি এইচ নিলাম আপাতত, হ্যাঁ রিজন বলছি কেন। যদি এইখানেও এইচ নিই তাহলে আমরা ই টু দি পাওয়ার 3h মাইনাস ওয়ান নিচেও এইচ নিব। দেখো তো এই এইচ কেটে আগের অবস্থায় থাকেই থাকে না। আচ্ছা, প্রশ্ন কেন এরকম করলাম, আপাতত আমি এই আকারটা আনার চেষ্টা করলাম। এবার এক কাজ করি, আমি এবার মিলানোর চেষ্টা করি। কি, এখানে 2 দরকার, এখানে 2 ব্যালেন্স করলাম, 3 দরকার, এখানে 3 ব্যালেন্স করলাম। উপরেরটাই 2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, লিমিট চলবে কোথায়, ই টু দি পাওয়ার 2h মাইনাস ওয়ান বাই 2h। নিচেরটাই 3 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, লিমিট চলবে কোথায়, h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3h মাইনাস ওয়ান বাই 3h। এটা 3 আছে, হ্যাঁ আমি কেটে ঠিক করে দিই, তো তোমাদের ভুল মনে হবে। 3h, তাহলে দেখো উপরে কত হলো 2 ইন্টু 1, নিচে কত 3 ইন্টু 1, এটা মানে 2/3। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট অঙ্ক। লিমিট x টেন্ডস টু 2 e টু দি পাওয়ার x মাইনাস e স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 2। আচ্ছা, কি করে করছি খুব ভালো মতো দেখবে। কেউ লক্ষ্য করো, এতক্ষণ ধরে যতগুলো অঙ্ক করেছিলাম সমস্ত অঙ্কের লিমিট 0 ছিল, লক্ষ্য করেছো। কিন্তু এই অঙ্কটায় লিমিট কিন্তু x টেন্ডস টু 2 আছে, কিন্তু আমরা জানি ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রে লিমিট কিন্তু 0 হতে হয়। নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। আচ্ছা, এই অঙ্কে কিছু না, এমন একটা পার্টকে আমরা জেড ধরছি, খুব ভালো মতো দেখবে। কোন পার্টটাকে, সাধারণত তুমি দেখেই বুঝতে পারবে, সেই পার্টটাকে জেড ধরায় যেখানে এই এক্স টেন্ডস টু 2 বা এক্স এর মান 2 বসালে সেই ভ্যালুটা 0 হয়ে যাবে। তো এরকম জায়গা কোথায় আছে, একমাত্র 2ই আছে। আচ্ছা, তোমরা মনে করতে পারো স্যার এটাও তো আছে, যে এরকম এক্স এর মান 2 বসলাম, এরকম এরকম কেটে গেল, 0 আসছে। হ্যাঁ ভাবতে পারো, কিন্তু সাধারণত না এখানে নিচের পার্টটাকে ধরা, হ্যাঁ এইটা কিন্তু মনে রাখবে। কেন ধরাই একটু অঙ্কটা করলে বুঝতে পারবে। ভালো মতো দেখো, আমি যদি লিমিট চালিয়ে দিই যে x টেন্ডস টু 2, তবে z টেন্ডস টু কত হবে বলো, 0। মানে এখানে x এর মান 2 বসাবে, 2 মাইনাস 2 মানে 0। তাহলে পুরো অঙ্কটাকে আমি জেডে নিয়ে যাবো। হ্যাঁ, কি করে জেডে নিয়ে যাচ্ছি দেখো। লিমিট এখন আর x এ রাখা যাবে না, জেডে চলে গেছি, z টেন্ডস টু 0। তাহলে আমি কি করব, এইখানেও x রাখা যাবে না। আচ্ছা, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর মান বসিয়ে দেবো। দেখো তো x এর মান কত এখান থেকে বের করতে পারি আমরা, x এর মান z প্লাস 2 আরামসে করতে পারি। আচ্ছা, এখানে কি কোনো x আছে না, কারণ আমি xটাকে জেডে কনভার্ট করছি, তার মানে যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে জেডে কনভার্ট করব। আচ্ছা, নিচে আছে, হ্যাঁ একদম আছে, x এর মান z প্লাস 2 মাইনাস 2। কেউ চাইলে পুরো মানটাকেও জেড বসাতে পারো, কারণ পুরো মানটাই জেড ধরা আছে। যাই হোক, এবার আসলে কি বোঝো, লিমিট z টেন্ডস টু 0। কেউ লক্ষ্য করো এখানে আমাদের ই টু দি পাওয়ার 2 কমন যাচ্ছে। কেন কমন, সূচকের নিয়ম জানা উচিত। ই টু দি পাওয়ার 2 যদি কমন যায় পরে কত থাকবে। আচ্ছা, আমি দেখিয়ে দিই তোমাদের, হ্যাঁ এর আগেও কমন নিলাম, বুঝতে পারলাম না তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি তোমাদের দেখিয়ে দিই কমনটা যাচ্ছে কি করে। কেউ জানো তো সূচক কোন, যেটাকে ভেঙে লেখা যায় ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2, দেখা যায়।
কেন? সূচক অনুযায়ী কি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় না? তাহলে পাওয়ারগুলোকে যদি যোগে থাকে ঘুরিয়ে এরকম লিখতে পারি। এবার দেখো তো ই স্কয়ার কমন যাচ্ছে কিনা। আর ই স্কয়ার কমন গিয়ে পড়ে থাকছে কত? ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। এইটাই এর আগের কোনো একটা অঙ্কে করেছিলাম। আচ্ছা, নিচে কত পড়ে থাকলো তাহলে? নিচে দেখো পড়ে থাকলো জেড। আচ্ছা, ই টু এটা তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে বেরিয়ে যাবে। তাহলে অঙ্ক কি পড়ে থাকলো? লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, এটা মানে কত? ওয়ান। তাহলে অ্যান্সার ই টু দি পাওয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। এরকম আরো একটা অঙ্ক করি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন নাম্বার দেখে নেবে, হয়তো পারে প্রশ্ন নাম্বার ভুল হতে পারে। আগেরটা মানে 7 নাম্বার ছিল, এবার 8 নাম্বার। আচ্ছা, কি বলেছে? লিমিট এক্স টেন্স টু টু, সরি একটু ভুল টুকলাম, এক্স টেন্স টু ওয়ান ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, ভালো মতো দেখবে। কেউ জানো এরকম একটা প্রপার্টি তোমাদের ছিল ক্লাস 9-এ লগারিদমের, এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স। বলছে যদি এইরকম কোনো কনস্ট্যান্টের পাওয়ারে লগারিদম থাকে যার বেস হলো সেই কনস্ট্যান্টটাই যার পাওয়ারে লগারিদমটা আছে, এইরকম যদি থাকে তাহলে তার উত্তর হয় এক্স। যেমন টু টু দি পাওয়ার লগ থ্রি বেস এক্স, এটা কি এক্স হবে? একদম না, কারণ যার পাওয়ার আছে বেস তাই হতে হবে। আচ্ছা, এইটা কি হবে দেখো তো? একদম হবে, সমান সমান এক্স। আচ্ছা, আমি যদি কাউকে বলি লগারিদম ই টু দি পাওয়ার লগারিদম অফ এক্স, কেউ জানো লগে যখন কোনো বেস থাকে না সেটা আমরা ই বেসে করি। হ্যাঁ, তো দেখো তো এটা কত হচ্ছে? এক্স হচ্ছে কিনা। তো যার জন্য আমরা শর্টকাটে বলে থাকি যে ই এর পাওয়ারে লগ থাকলে ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যায়, পড়ে থাকে এক্স। তো আমি তোমাদের রিজন বলে দিলাম, পরবর্তীকালে ডাইরেক্ট করবো যে ই এর পাওয়ারে লগ থাকলে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে এক্স। তাহলে খুব ভালো মতো লক্ষ্য করো, এই অঙ্কটাতে এরকম একটা জায়গা আছে, ই এর পাওয়ারে লগ ক্যান্সেল আউট হলো এক্স মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পেরেছো কোন পার্টটাকে জেড ধরতে হবে। অবশ্যই এক্স মাইনাস ওয়ানকে জেড ধরতে হবে। আচ্ছা, ধরলাম। এবার কি করব? এক্স টেন্স টু যদি ওয়ান হয় তবে জেড টেন্স টু কত হবে? জিরো। তাহলে অঙ্কটা কত হবে দেখো? লিমিট অঙ্কটা তো আর এক্সে থাকবে না, এখন জেডে চলে যাবে। সমস্ত কি জেডে যাবে যেখানে যেখানে এক্স আছে। দেখো তো এই এক্স মাইনাস ওয়ানের মান ডাইরেক্ট আমরা জেড বসতে পারছি। কেউ চাইলে ধাপে ধাপে বসতে পারো, এক্স মান শুধু বসতে পারো, কেটে কুটে জেডই আসবে। আচ্ছা, সেম ই টু দি পাওয়ার কত? জেড মাইনাস ওয়ান। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তার মানে নিশ্চয়ই এর নিচে কি দরকার ছিল? জেড দরকার ছিল। আছে কি? তো দেখো তো, আমি এই ঘটনাটাকে আমি দুভাবে ভাবতে পারি। কিভাবে দেখো? এক ভাবতে পারি এই উপরে জেডটাই জানো তো এইরকম নিচে আনা যায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি আনতে পারি তার মানে কি আমার লিমিটটা এখন নিচে প্রয়োগ করতেই পারি। লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, নিচে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান। আচ্ছা, ঘটনা কি এখান এই ঘটনাটাকে এখান থেকে কি আমি ভাবতে পারতাম না? মিলাও তো। লিমিট জেড টেন্স টু জিরো জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আচ্ছা, আমি জানি ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ারে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স দরকার। তো আমি যদি এরকম ভাবতাম ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, নিচে জেড দরকার, একে ব্যালেন্স করার জন্য জেড নিলাম, এটা এটা কেটে গেল, তো ঘুরে ফিরে তুমি সেম জায়গাতে পৌঁছে যাবে। তাহলে ভাবনাটা তোমার, আমি তোমাকে রাস্তা দেখে দিলাম, দুটো ভাবনাতেই সেম মতো করা যায়। তো মোটামুটি তোমাদের আমি এর বেসিসে যত রকমের অঙ্ক হয় সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ক্লিয়ার? চলো, এবার আমাদের নেক্সট কাজ হবে এক্সপোনেন্ট আকারে যদি লিমিট থাকে, মানে এ টু দি পাওয়ার এক্স আকারে, তো দেখি আমরা বুঝতে পারবো। এবার আমরা কি বললাম? এক্সপোনেন্ট আকারে, বা বলতে পারো এই আকারে, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই আকারের অঙ্কগুলো করব, যার সূত্র কি লগ ই বেস এ।
আচ্ছা এ ফর কি কনস্ট্যান্ট বলেছিলাম, তো কিছু অঙ্ক আমি তোমাদের করাচ্ছি দেখো, ওই সেম মতোই হবে, একটা যদি বুঝাও না বাকি সবটি সেম মতো হবে। এর অঙ্ক যদি বুঝাও সেমই হবে। এখানে খুব জোর এর বদলে কি আছে, এ আছে। দেখো প্রশ্নটা বলছে লিমিট এক্স টেন্স টু জিরো 4 to the power x - 1/x। তো আমি জানি এটাকে মনে মনে a to the power x ধরা যায়, আর এর পাওয়ারে x - 1/x, তাহলে সূত্র মিলে গেছে। এটা সমান সমান ডাইরেক্ট কি লেখা যায়, লগ ই বেস এ মানে কত 4। আচ্ছা কেউ কেউ অ্যান্সার এটাও দেখতে পারো, হ্যাঁ 4কে লেখা যায় 2 এর স্কয়ার। আর লগারিদমের প্রপার্টি জানো তো, লগের সাথে যে থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, এটা আশা করি তোমাদের জানা আছে। তাহলে এটা হলো একটা অঙ্ক, হ্যাঁ। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, লিমিট x টেন্স টু 0 5 to the power x minus 4 to the power x divided by x। তো একটা জিনিস লক্ষ্য করো, ই এর অঙ্কেও তো আমরা এরকম দেখেছিলাম যে e⁻x - 1 দরকার, তার জন্য আমরা কি করেছিলাম, আমরা এক্সট্রা করে আমরা ইচ্ছা করে -1 আর +1 করেছিলাম, মনে পড়লো। তারপরে এটাকেও তো আমরা এরকম লিখতেই পারি, একটু স্টেপ জাম্প করবো, x টেন্স টু 0 5 to the power x - 1 বাই এক্স। আর এখান থেকে মাইনাস কমন নিতে হয় যাতে আমাদের সুবিধা হয়, -1টা পরে চলে যায়। আশা করি মনে পড়ছে। দেখো দুটো জায়গাতেই সূত্র পড়ছে। প্রথমটার সূত্র কত পড়ছে, লগ ই বেস 5 মাইনাস পরেরটাই কত আসবে, লগ ই বেস 4। তাই হচ্ছে না, দেখো তো সূত্র মিলিয়ে a to the power x এর জন্য এখানে কি লগ ই বেস এ মানে কত 5, আর পরেরটা 4 to the power x এর জন্য কত লগ ই বেস 4। কেউ জানো এটা একটা সূত্র, লগ এ মাইনাস লগ বি, এর ফর্মুলা হয় লগ এ বাই বি। ক্লিয়ার? আশা করি তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। চলো 3 নাম্বার, লিমিট x টেন্স টু 0 2 to the power 3x minus 1 3 to the power 2x minus 1। আচ্ছা এটাকে যদি সলভ করি আমরা এরকম লিখতে পারি কিনা তো মনে পড়ছে, এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা, যে এই অঙ্কগুলোর প্রধান কাজ হয়, আচ্ছা জায়গাটা কম আমি আগে মিটিয়ে দিই। আচ্ছা এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ না তো সমস্যা হচ্ছে নিচে করতে। তিন নম্বরটা আমি উপরে প্রশ্ন করছি, কি ছিল জানো, লিমিট x টেন্স টু 0 2 to the power 3x minus 1 আর এখানে 3 to the power 2x minus 1। আচ্ছা দেখবে আমরা বলছিলাম e⁻x - 1 আকার উপরে আর নিচে থাকলেও কি করতে হয়, প্রথমে x দিয়ে ভাগ করতে হয়, মানে ওটা h দিয়েছিল, ওটা অঙ্ক আমরা দেখলাম। তো এটাও তো সেমই আছে না, উপরে a⁻x - 1 আর নিচে a⁻x - 1 আকার আছে। তাহলে আমার প্রথম কাজই হবে ইচ্ছা করে এটাকে x দিয়ে ভাগ করা, আর নিচেও ইচ্ছা করে একটা এটাকে x দিয়ে ভাগ করা, তাহলে x কেটে গিয়ে ব্যালেন্স থাকবে। আচ্ছা আমি একটু সেপারেট করে দিই, হ্যাঁ ইচ্ছা করে এখানে 3 গুণ করে এখানে 3 ব্যালেন্স করে দিলাম, এখানে 2 গুণ করে এখানে 2 ব্যালেন্স করে দিলাম, উপরে 3 কনস্ট্যান্ট বেড়ে গেল। লিমিট x টেন্স টু 0 2 to the power 3x minus 1 বাই 3x। জেড ধরার নিয়ম তোমাদের বলে দিয়েছি, আমি কিন্তু জেড ধরে করাচ্ছি না কারণ অঙ্ক লেন্থলি হবে, তোমরা কিন্তু জেড ধরে করবে অবশ্যই। 3 to the power 2x minus 1 বাই x। আচ্ছা ভালো মতো দেখবে। আচ্ছা দেখো 3 তো থাকলোই, এটার জন্য সূত্র কি হতে হবে, লগ ই বেস এ মানে কত 2। আচ্ছা এটা কত হবে, 2 তো থাকলেই এটা কত হবে, লগ ই বেস 3। কেউ যদি মনে করো স্যার এই 3টা কি এর মাথার উপর নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবে, তাহলে কত হবে, লগ ই বেস 2 এর মাথায় 3 মানে কত 8, আর নিচে কত হবে, লগ ই বেস
দুইটা কি 3 এর মাথায় যাবে, তার মানে কত হবে 3 স্কয়ার মানে কত 9। এটা লগের প্রপার্টি অ্যাপ্লাই করলাম, বুঝতে পেরেছো? আচ্ছা এই অঙ্কটা গেল। চলো এবার নেক্সট অঙ্ক দেখি। কত ছিল 3, এবার মনে হয় 4 হবে নাকি? হ্যাঁ 4 হবে। লিমিট x টেন্ডস টু 1 4 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই x মাইনাস 1। আচ্ছা এবার দেখো আমরা এর আগেও দেখেছি এই অঙ্কগুলা কি করতে হয়, z ধরতে হয়, কারণ লিমিট x টেন্ডস টু 1 আছে, আমাদের লিমিট 0 তে আছে, আর তোমরা জানো কোন পার্টটাকে z ধরতে হয়। আচ্ছা এবার দেখো x টেন্ডস টু যদি 1 হয় তবে z টেন্ডস টু 0। অঙ্কটাকে কি করব আমরা, x থেকে z এ নিয়ে যাব, 4 টু দি পাওয়ার x, তাহলে x এর মান তো আমি বের করে শিখে গেছি z প্লাস 1, এই যেখান থেকে বেরিয়ে যাবে, কারণ যেখানে যেখানে x আছে সেখানে রিপ্লেস করব, এখানে x নাই তাই 4 4ই থেকে গেল। নিচেরটা কি একবারে মান বসছে দেখে নাও, ধাপে ধাপে বসালো, x এর মান যদি বসাও z প্লাস 1 বসাবে, ওই কেটে কুটে দেখবে ওই জেডই আসবে। আচ্ছা দেখো তো 4 এর পরে কিছু নেই, মানে 1 আছে কিনা। সূচক অনুযায়ী তোমাদের এরকম একটু কমন নেওয়া শেখালাম, মনে পড়ছে? 4 টু দি পাওয়ার 1 কমন গেল, পড়ে থাকলে কত 4 টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। আচ্ছা এই 4টা তো কনস্ট্যান্ট, এই 4 এর পরে কি 1 দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই, তাই 4টা বের করে দিলাম কনস্ট্যান্ট। লিমিট z টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। দেখো তো সূত্র কি পড়ছে, a টু দি পাওয়ার x আকারে আছে মাইনাস 1 বাই x, কারণ x এর বদলে যে কোনো কিছু থাকতে পারে, কারণ এইটা মানে কত লগ ই বেস a। আর কেউ যদি মনে করো এটাকে এরকম লেখা যায় ই বেস 4 টু দি পাওয়ার 4, বুঝতে পেরেছো? 4 টু দি পাওয়ার 4, কেউ 44 ভেবো না। বা কেউ এরকমও করতে পারো, লগ ই বেস 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এই দুইটা সামনে চলে আসবে, সামনে আসলে কত হবে ওটা 8 লগ ই বেস 2। এটা পুরোটাই অ্যান্সার কিরকম ভাবে থাকবে তার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা উত্তর রাখবে, কারণ তোমাদের এমসিকিউ থাকবে। আচ্ছা নেক্সট অঙ্ক। 5 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2। আশা করি অঙ্কটা দেখে তোমরা চিনতে পেরে যাওয়া উচিত। এরকম একটা এর অঙ্ক ছিল, নিচে একবার এক্স দেখেছিলাম, একবার এক্স স্কয়ার দেখেছিলাম। যখন এক্স ছিল তখন এই মাইনাস দুইটাকে ভেঙে লিখেছিলাম, মনে আছে -1 একটা -1 এখানে দিয়েছিলাম, একটা -1 এখানে দিয়েছিলাম। কিন্তু নিচে যখন এক্স স্কয়ার এসেছিল তখন একটা ভুল দেখেছিলাম যে অঙ্কটাতে আমাদের সমস্যা হচ্ছে, তার জন্য কি করে অঙ্কটা করেছিলাম মনে আছে? আরে ই এর অঙ্ক আর এ টু দি পাওয়ার এক্স এর অঙ্ক দুটো সেম, দেখো এরকমই কিছু একটা করেছিলাম, মনে পড়ছে? এম ই 3 টু দি মাইনাস এক্স কে উল্টে, ওখানে ই টু দি মাইনাস এক্স ছিল, যেটা উল্টে 1 বাই ই টু দি পাওয়ার এক্স লিখেছিলাম, তাহলে এখানে 3 টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, সেটাকে উল্টে 1 বাই 3 টু দি পাওয়ার এক্স লিখলাম। আচ্ছা এটা একটু আমি স্টেপ জাম্প করব, তোমাদের যেহেতু আমি শিখিয়ে দিয়েছি এটা মনে আসবে, যতদূর দেখতে পাচ্ছি আমি 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কয়ার, আর নিচে মনে হয় একটা 1 বাই 3 টু দি পাওয়ার এক্স থাকবে, আমি যা দেখে বুঝতে পারছি। এটা করে দেখে নিবে তোমরা। তো এর অঙ্কটা যেভাবে করেছিলাম সেম টু সেম। আচ্ছা দিয়ে কি করবে, এই লিমিটটা তো হোল স্কয়ারের বাইরে থেকে কোনোদিনও সূত্র পড়তে পারে না, আর এখানে কোনো হোল স্কয়ার ছিল কি? একদমই না। কিন্তু এটাকে আমরা কি করতে শিখেছিলাম, লিমিটটাকে ভিতরে নিয়ে যেতে শিখেছিলাম, ভিতরে নিয়ে গিয়ে তারপরে আমরা সূত্র ফেলেছিলাম, মনে পড়ছে? আরেকটা পার্ট কি আছে, এইটাকে আমরা আলাদা করে লিমিট দিয়ে দিয়েছিলাম, কারণ লিমিট সমস্ত জায়গাতে এভাবে দিতে হয়।
আচ্ছা, প্রথম জায়গাটা দেখো, এইটা মানে কত, লগ ই বেস এ তার পাওয়ার স্কয়ার ইন্টু এটা কত 3 টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে আমার কাছে অ্যান্সার এসছে লগ ই বেস 3 তার হোল স্কয়ার। কেউ কিন্তু এখান থেকে এই দুটো ভুল করো না। এক হলো 2 সামনে এনো না, কারণ 2 তখনই আসে যদি এই 2টা শুধুমাত্র 3-এর পাওয়ারে থাকতো, কারণ নিয়ম হলো লগের সাথে যে থাকে তার পাওয়ারে থাকতে হয়, তাহলেই সামনে আসে। কিন্তু এই পাওয়ারটা কিন্তু পুরোটার পাওয়ারে আছে। বুঝতে পারলে কি বললাম? লগের সাথে যে থাকে তার পাওয়ারে থাকলে সামনে আসে, কিন্তু এই রকম থাকলে কখনো কিন্তু সামনে এন আসে না। এই ভুলটা কেউ করবে না। আবার কেউ এই ভুলটাও করবে না, দেখা গেল 2টাকে এখানে 3 × 9 করে দিলে, কারণ এই 2টা কিন্তু হোল টু দি পাওয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল মোটামুটি আমাদের এ টু দি পাওয়ার এক্স এর অঙ্ক আমরা মোটামুটি দেখে নিলাম। আচ্ছা চলো, এবার নেক্সট, এবার আমরা লগের উপর ভিত্তি করে কিছু অঙ্ক দেখব। হ্যাঁ, লগের প্রপার্টি কি ছিল? লগ ই বেস 1 + x ডিভাইডেড বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 এটা সমান হয় 1। আচ্ছা, আমি তোমাদের এটা বলেছিলাম বেস থাকলেও যা, সরি, বেস থাকলেও যে সূত্র পড়বে, না থাকলেও সেম সূত্র পড়বে। হ্যাঁ, তাই এখানে ই থাকলেও এই সূত্র, ই না থাকলেও সেম সূত্র, কারণ আমরা জানি বেসে যদি কিছু না থাকে তাহলে সেখানে ই থাকে। তো চলো লগের অঙ্কটাই আজকে আমরা করি, দেন নেক্সট অঙ্ক বাকিটা পরের ভিডিওতে দেখব। 1 নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 + 3x বাই এক্স। একটু ভালো মতো লক্ষ্য করো লগের প্রপার্টি কি বলে, লগ অফ 1 + x/x, তাহলে 1 থাকতে হচ্ছে, আর এখানে x থাকলে নিচে x থাকছে, আর লিমিট তো x টেন্স টু 0 আছে, কোনো সমস্যা নেই। দেখো লিমিট x টেন্স টু 0, আচ্ছা এটাকে আমরা এরকম লিখতে পারি লগ অফ 1 + 3x ডিভাইডেড বাই, ইচ্ছা করে 3 এখানে আমরা ভাগ করে গুণ করলাম যাতে ব্যাপারটা অ্যাডজাস্ট থাকে। 3 তো বাইরে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাকি পুরো ভ্যালুটা যদি আমরা দেখি, এটা কিন্তু সূত্রের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাহলে কত 1, তাহলে উত্তর কত আসবে 3। আশা করি বুঝতে পেরেছো কিভাবে, কারণ অনেকগুলো আমরা ভেঙে করে নিচ্ছি, এখন আমাদের অসুবিধা হওয়া উচিত না। 2 নম্বর প্রশ্ন, লিমিট x টেন্স টু 0 লগ অফ, এটা একটু আমি প্রশ্নটাকে চেঞ্জ করি, থামো, x টেন্স টু -2 লগ অফ x + 3 ডিভাইডেড বাই x + 2। তো এইরকম অঙ্ক আসা মানেই আমরা জানি কোন একটা পার্টকে জেড ধরতে হয়। এবার প্রশ্ন হলো কোন পার্টটাকে জেড ধরবো। অবশ্যই যে পার্টটাকে জেড ধরলে 0 হবে। x + 3 কে যদি আমরা জেড ধরি আর x এর লিমিট যদি -2 বসাই, তাহলে কি 0 হবে? একদম না, কারণ আমাদের লিমিট কি লাগবে, লিমিট আমাদের 0 হতে হবে। কিন্তু আমি যদি x + 2 কে জেড ধরি, তাহলে মিলাও তো দেখি, x টেন্স টু যদি -2 হয়, তবে জেড টেন্স টু কত হচ্ছে, 0 হচ্ছে কিনা। তাহলে অঙ্কটা দেখো আমি কি করে করছি, লিমিট জেড টেন্স টু হয়ে গেল 0। তাহলে একটা লক্ষ্য করো, লগ আমি এক্স কে রাখবো না, তাহলে এক্স কে পরিবর্তন করব, আর এক্স এর মান কত, জেড -2 প্লাস কত ছিল 3 ডিভাইডেড বাই, এখানে এক্স + 2 এর মান পুরোপুরি মিলে যাচ্ছে তাই বসিয়ে দিলাম, এখানে পুরোপুরি মিলছিল না তাই ভেঙে ভেঙে বসালাম, আর নিচে মিলে যাচ্ছে তাই ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে থাকলো কত, লিমিট জেড টেন্স টু 0 লগ অফ, ভালো মতো দেখো এটা মানে 1 + z ডিভাইডেড বাই z,
আর এর ফর্মুলা হুবহু এর সঙ্গে মিলে গেল 1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, লিমিট x টেন্স টু e log of x minus 1 by x minus e। তাহলে এইটা তোমরা দেখেই বুঝতে পেরেছো x minus e কে z ধরতে হবে, x টেন্স টু যদি e হয় তবে z টেন্স টু 0 হবে। তাহলে লিমিট এখন x টা z এ কনভার্ট হবে, তার মানে কত, z টেন্স টু 0। উপরে লক্ষ্য করো log x, x এর মান এখান থেকে আরামসে বেরিয়ে যাবে z প্লাস e মাইনাস 1 বাই x মাইনাস e কে দেখো আমি z লিখতে পারি, কেন, এই যে x মাইনাস e মানে z, যেখানে ডাইরেক্ট মান বসে ডাইরেক্ট বসিয়ে দেবো, আর যেখানে ভেঙে ভেঙে দরকার মিলছে না সেখানে ভেঙে বসাবো x এর মান। আচ্ছা, এবার একটা ব্যাপার আছে, কি ব্যাপার, কোনো মতেই তো আগের বার দেখো সূত্র মিলে গেছিল, এবার তো কোনো মতেই মিলছে না। একটা জিনিস লক্ষ্য করবে, লগ ই এর মান জানো 1, কেন জানো, কারণ আমরা যখন বেস নিই না তখন বেসটা আমরা ধরেই নিই ই বেসে আছে, আর বেস আর এই সংখ্যাটা যদি সমান সমান হয়ে যায় তাহলে তার ভ্যালু কত হয়, 1 হয়। মনে হবে যদি বেস আর যা লগারিদম বের করছে সেটা যদি সমান সমান হয় তাহলে কত হয়, 1 হয়। তো সেই সেন্সে মনে হবে লগ ই এর মান কত, 1। তাহলে এক কাজ করো তো, আমি কি এরকম করতে পারি, লগ জেড প্লাস ই তো ছিলই, 1 এর বদলে কি আমি লগ ই লিখতে পারি, যেহেতু লগ ইর মান 1। উপরে একটা সূত্র পড়ছে, খুব ভালো মতো লক্ষ্য করো, সূত্রটা হলো লগ এ মাইনাস লগ বি। তাহলে সূত্র লগ এ বাই বি, এরকম প্রপার্টি তোমাদের ছিল আশা করি, লগ এ মাইনাস লগ বি লগ এ বাই বি, আর যদি গুণে থাকে লগ এ গুণ লগ বি লগ এ গুণ বি, এগুলো আমাদের জানতে হবে আস্তে আস্তে। আচ্ছা, ভিতরের দিকে যদি লক্ষ্য করো দেখো তো এইরকম কিছু আসছে কিনা, লগ একটা আসছে 1 প্লাস জেড বাই ই, কি করে বুঝতে পারলে, এই যে জেড প্লাস ই বাই ই, এটাকে ভেঙে লিখলাম জেড বাই ই প্লাস ই বাই ই, ই বাই ই মানে 1 আর এটা কত, জেড বাই ই। বুঝতে পেরেছো? এবার দেখো নিচে একটা জেড ছিল, আচ্ছা জায়গা কম তাই আমাকে এই জায়গাটা মেটাতে হবে। এবার দেখো যদি কেউ লক্ষ্য করো লগের সূত্র কি বলে, লগ এক্স টেন্স টু 0, তো এখানে জেড টেন্স টু 0 আছে, লগ অফ কি হয়, লগ অফ কোথায়, 1 প্লাস এক্স, এক্স মানে এখানে জেড বাই ই, তাহলে নিচে কি দরকার, এক্স দরকার, তাহলে তো ভাই এখানে জেড বাই ই দরকার, ই তো আমার কাছে ব্যালেন্স করতে গেলে এক্সট্রা করে নিতে হবে। তাই জিনিস লক্ষ্য করো এই পোর্শনটুকু, কোন পোর্শনটুকু বলছি আমি তোমাদের, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু দেখো তো হুবহু সূত্রের সঙ্গে মিলে গেল কিনা। তাহলে এই পোর্শনটুকু মানে হলো 1, আর নিচে একটা ই পড়ে থাকলো, ই তো কনস্ট্যান্ট, তাহলে উত্তর কত হবে 1 বাই ই। হ্যাঁ, এবার যদি ই এর পাওয়ারে কিছু একটা ধরো, সরি এটা আমি একটা বলে দিই তোমাদের, দরকার নেই দাও, ধরো ই না থেকে ই টু দি পাওয়ার জেড থাকতো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এইখানে এখনো লিমিট চালাতে হতো, কারণ জানো তো লিমিট ততক্ষণ অবধি চলবে যতক্ষণ পর্যন্ত অঙ্কে জেড থাকবে, তো কোনো সমস্যা থাকতো না, আমরা ইতে জেড এর মানটা 0 বসিয়ে দিতাম, যদি এরকম সমস্যা আসতো, আসেনি, তা আমি বলে রাখলাম যদি কখনো আসে এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, লিমিট ততক্ষণ চলবে যতক্ষণ সেখানে আমাদের লিমিটটা যার উপর চলাচ্ছি সেই ভ্যারিয়েবলটা থাকবে। যখনই অঙ্ক থেকে দেখুন জেডে ভ্যারিয়েবল কি, জেডে লিমিট চলছে, তাহলে যখনই অঙ্ক থেকে জেড চলে যাবে তাহলে সেখানে আমার লিমিট দেওয়ার কোনো দরকার নেই। চলো নেক্সট অঙ্ক,
যদি এটা বুঝতে পারো পরেরটা বুঝতে পারবে। লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log of x divided by h। এক্ষুনি আমরা দেখলাম এই রকম আকার থাকা মানে লগের একটা সূত্র পড়বে। কি সূত্র? লগ এ মাইনাস লগ বি। সূত্র কি? লগ এ বাই বি। আর নিচে একটা এইচ ছিল। লিমিট এইচ টেন্স টু 0। দেখো তো এটাকে আমরা লিখতে পারি এক্স বাই এক্স মানে কত? 1 আর এইচ বাই এক্স। আচ্ছা এখানে ভ্যারিয়েবল কি এইচ না এক্স? কোনটা, এইচ না এক্স? অবশ্যই ভ্যারিয়েবল এইচ, কারণ লিমিট এইচ এ চলেছে। তো এরকম অঙ্ক তো আমরা একটু আগে দেখলাম, মিলানোর জন্য এখানে এক্স নিলাম, এখানটা এক্স নিলাম। এই পোর্শনটুকু মানে কত হলো? 1। কেন? লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স মিলে গেছে। আর এখানে নিচে পড়তে কটা? এক্স। এই অঙ্কে তো লিমিট এইচ এ চলেছিল, তাহলে এক্সটা ধ্রুবক, কোনো সমস্যা নেই। চলো লগের আরেকটা লাস্ট অঙ্ক দেখবো আমরা আজকের মতো, তারপরে বাকি অঙ্ক আমরা নেক্সট লেকচারে দেখব। লিমিট x টেন্স টু 2 log of 2x minus 3 divided by 2 into x minus 2। আচ্ছা, প্রথম কাজ হবে, আমি একটা কাজ করছি আমার সুবিধার ক্ষেত্রে, তোমরা না করলেও চলবে। সেটা হলো নিচেরটা গুণ করে দিচ্ছে। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এবার একটা কথা দেখো, মানে খুব ভালো মতো লক্ষ্য করো কথাটা। কোন পার্টটাকে জেড ধরলে 0 হবে? নিশ্চয়ই এই পার্টটাকে না ধরে দেখো 0 হবে না। আর আমরা জানি সাধারণত এই নিচের পার্টটাকে জেড ধরতে হয়, সাধারণত, সব সময় না। তাহলে আমি যদি এই পার্টটাকে জেড ধরি, তাহলে দেখো এক্স টেন্স টু যদি আমি 2 চালিয়ে দিই, তবে দেখো জেড টেন্স টু 0, তাই না? যদি এক্স টেন্স টু চালিয়ে দিই জেড টেন্স টু 0 হবে। তাহলে লিমিট কত হবে? এটা লিমিট জেড টেন্স টু 0। উপরে দেখো লগ, আচ্ছা আমি এক্স এর মান জানি না, কিন্তু এখান থেকে বের করতে পারবো কত? জেড প্লাস 4। তো আমি এক্স এর মান না বের করে একবার 2x এর মান বের করে বসিয়ে দিলাম, -3 ছিলই। আর নিচে তো এটা ডাইরেক্ট বসে যাচ্ছে জেড। তাহলে লক্ষ্য করো লিমিট জেড টেন্স টু 0, উপরে থাকছে লগ অফ 1 প্লাস জেড বাই জেড। আচ্ছা এটা মানে তাহলে কত হচ্ছে? অবশ্যই সূত্রের মধ্যে মিলে গেছে, তাহলে কত হবে? 1। আচ্ছা আরেকটা অঙ্ক দেখাচ্ছি, যদিও তোমরা আশা করি পারবে, কিন্তু তাও মনে হচ্ছে কেন যেন তোমরা ভুল করতে পারো, তো আমি তোমাদের তাও দেখিয়ে রাখি, কারণ চেষ্টা করছি সমস্ত জায়গাগুলো দেখানো যায় তোমাদের ভুল না হয়। ধর আমি কাউকে যদি এরকম বলতাম লিমিট এক্স টেন্স টু 0 log of 1 মাইনাস এক্স বাই এক্স, তাহলে কি করতাম দেখে নাও। সূত্র কিন্তু আমার লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাসই লাগবে, কারণ সূত্র প্লাস বলেছে মানে প্লাসই লাগবে। তাহলে এটাকে তো আমি এরকম লিখতেই পারি। এবার একটা জিনিস দেখো, লগ অফ সরি সূত্র দেখো, লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে 1 প্লাস এক্স, এটা এক্স বাই কি দরকার? এক্স। তো আমি ইচ্ছা করে মাইনাস গুণ করে দিলাম যাতে মিলে যায়। তাহলে ইচ্ছা করে একটা -1 নিতে পারি। দেখো তো এই পোর্শনটুকু মানে কত হয়ে যাচ্ছে? এই পোর্শনটুকু মানে 1,
ইন্টু -1, তাহলে অ্যান্সার আসবে এর -1। তাহলে আমরা আপাতত লগারিদমের ফর্মুলা বা প্রপার্টিস বলতে পারো, কিছু ইম্পর্টেন্ট লগারিদমের সূত্র বা মান যেগুলো আমরা দিয়ে বাকি লগারিদমগুলো বের করব, ইম্পর্টেন্ট সরি লগারিদম বলছি, লিমিট, সরি। তো কি দেখলাম আমরা? লিমিটের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, কিছু ইম্পর্টেন্ট লিমিট, যেগুলা দিয়ে আমরা বাকি লিমিটগুলোকে মান বের করতে পারি। তো এই সমস্ত জিনিস আমরা এই ভিডিওতে দেখলাম। তো পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলা দেখব। ক্লিয়ার? চলো আজকের মতো এতদূরই থাক।